আমি এখন কোথায় অবস্থান করছি দেখছেন? পদ্মা নদীর চরে। আমার চারিদিকে কিন্তু কোনো ঘর বাড়ি নেই। এদিকে পদ্মা নদী, এদিকে পদ্মা নদী, এদিকে পদ্মা নদী, এদিকে পদ্মা নদী। আমার চারিদিকে শুধু পদ্মা নদী, আর পদ্মা নদীর মাঝখানে আমি আসমাউল ইউটিউবের জন্য ভিডিও বানাতে চলে এসেছি। আর এদিকে কিন্তু সব চর পড়ে গেছে। এই চরের ওপিটাই কিন্তু পদ্মা নদী আছে, যেখান দিয়ে পানি চলছে, ও দিক দিয়ে পানি চলছে, আর মাঝখানে কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি, আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সো আর দেখতে পাচ্ছেন কত মহিষ এখানে কিন্তু চলাফেরা করছে। আর এখানে চারিদিকে শুধু পদ্মা আর পদ্মা, বালু আর বালু, যে বালুর কোনো শেষ নেই। এই বালুর ভিতরে কিন্তু আমার মৃত্যু হতেও পারে। বালুর ভিতর থেকে কিন্তু ভয়ঙ্কর পোকামাকড় এসে আমাকে আক্রমণ করতে পারে। সেই আক্রমণে কিন্তু আমি মারা যেতেও পারি। এবং কি ডাকাতের দল বল এসেও কিন্তু আমাকে আমার হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে আমার ব্যাগের ভেতর থেকে যেসব টাকা পয়সা আছে, মোবাইল আছে, যেসব কিছু আছে, সব কিন্তু নিয়ে তারা চলে যেতে পারে, আমাকে মেরে ফেলে এখানে বালি চাপা দিয়ে। জাস্ট তাও এসেছি আমি আপনাদের সাথে এখানে ভিডিও বানানোর জন্য। আর দেখতে পাচ্ছেন এই পদ্মা নদীর ওপর দিয়ে কিন্তু বয়ে গেছে আপনার কারেন্টের তার, যে তার কিন্তু সব সময় আপনার পানির ওপরে, পানি থেকে আপনার 10 থেকে 15 ফিট ওপরে অবস্থান করে। যেসব তারগুলো দেখতে পাচ্ছেন, এই পদ্মা নদীতে যখন পানি ভরপুর হয়ে যাবে সেমন কিন্তু ওই পানির উপরে পানি থই থই প্রায় ছবে ছবে এমন অবস্থায় কিন্তু আপনার তারগুলো নেমে নিচে চলে যাবে। আর তার ভেতরে আমি এখন ভিডিও বানাচ্ছি। ওদিকে কিন্তু সব উল গাছ, উলের ভিতরে মানুষ বসবাস করছে, আর এদিকে সব গরু ছাগল চড়াচ্ছে। জাস্ট আমি ওইদিকে যাব, ওদিকে কিছু হয়তো ছেলেমেলো আছে, ছেলেমেলো চলছে কিনা দেখবো। আমি পানি খাবো। আমার যে এত পরিমাণে পানি পিপাসা পেয়েছে ভাই, বোতলে পানি আছে, সে পানি একদম গরম হয়ে গেছে। আমি একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য ওখানে প্রবেশ করবো। এ দেখেন তো সব পদ্মা, সব পদ্মা, পদ্মার চর পড়েছে। আর আমি এখন কোন চরে আছি এটা আমি নিজেও জানি না ভাই। ওদিকে কুষ্টিয়ার পদ্মার চর নাকি দৌলতদিয়ার চর এমনি ছিল, আমি দৌলতদিয়ার চরে যেতে পারি নাই ভাই। এটা কোন চর আমি জানি না, আমি চরের ভেতরে এসে হারিয়ে গেছি। আর এই গরুগুলো, এই মহিষগুলো হয়তো পার হয়ে আপনার পাবনাতে চলে যাবে। এই পাবনা থেকে কিন্তু মানুষ আপনার এই চরে, কুষ্টিয়ার চরে এসে আপনাকে গরু মহিষ চড়াতে এসেছিল। আর এই চরে কিন্তু সব চীনাবাদাম চাষ হয় ভাই। এখানে এখন সই 1:07 বাজে, আমার আজান দিছে, আজান হয়ে গেছে। আজান হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। আমার পেটে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুধা। আমি জাস্ট আমার পেকেটে ব্যাগের ভিতরে বিস্কিট আছে, সেই বিস্কিট খাবো, কিন্তু আমি পানি পাচ্ছি না। পানি না পাওয়ার কারণে কিন্তু আমি খেতে পাচ্ছি না। তো আমি এখন দেখবো ওখানে গিয়ে পানি পাই কিনা। ডেঙাতে উঠবো, ডেঙাতে উঠে ওখানে অনেক মহিষ চড়াই রাখাল আছে, রাখালদের সাথে কিছু কথাবার্তা বলবো। তারপরে চলে যাব আমি নদী পার করে কুষ্টিয়ারতে। তারপরে আমি কুষ্টিয়া থেকে ভেড়া ভাড়া হয়ে আমি আমার বাড়িতে প্রবেশ করব। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই। এদিকে সব মাঠ দেখতে পাচ্ছেন না? এসব মাঠগুলোই, এগুলি কিন্তু সব ভুট্টা চাষ হয়। মাঠকে মাঠ আপনার ভুট্টা চাষ হয়। সব কিন্তু কুষ্টিয়াবাসীর লোক আপনার এই চরে ভুট্টা চাষ করে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিছু তাঁবু আছে, ওই তাঁবুর ভিতরে মানুষ থাকে। মানুষের ওখানে এই যে মোষগুলো ছিল না, এখন মোষগুলো এখানে ওরা চড়াই, চড়ানোর পর ওরা আপনার ওই তাঁবুর ভিতরে থাকে, আর মোষগুলো ওখানে বেঁধে রাখে। আর সে ভুট্টাগুলো দেখছেন, সব মাঠগুলো কিন্তু সব ভুট্টা আর ভুট্টা। আমি দেখবো, এখন যাব ওই তাঁবুর ওখানে। চারপাশে কিন্তু শুধু মরুভূমির মতন বালু, আর এদিকে জঙ্গলের মতন শুধু ভুট্টা চাষ। আমার আশেপাশে কিন্তু কোনো ব্যক্তি নেই। এর মধ্যে কিন্তু শিয়াল এসে আমাকে আক্রমণ করতে পারে, বড় বড় ভয়ঙ্কর কুকুর এসে আমাকে আক্রমণ করতে পারে, বা বাঘরুল এসে আমাকে আক্রমণ করতে পারে, তারপরে কিংবা আপনার কোনো শুয়োর এসে আমাকে
আক্রমণ করে খেবলে খেতে পারে। আমার সে ভয়টাও কিন্তু মনের ভিতরে একটা কাজ করছে, না জানি কখন কি হয়। আর অবশ্যই আপনারা আমার গলার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমি কোন সিচুয়েশনের ভিতরে এখন আছি। পদ্মার দুই স্তর আপনার চড়ে বেরিয়েছি, তবুও কোনো কিছুই হয়নি। ভাই ভ্রমণ একটা মানুষকে শান্তিদায়কভাবে শান্তি দেয়, যে শান্তিটা কিন্তু আপনারা কখনোই বাড়ি বসে সেই ফিল করতে পারবেন না। এখানে দেখছি তো আপনার ইরাক মিরাক এসছে ঘড়ি চাষার জন্য, পাওয়ার মনে হয় নিয়েছে। সামনে হয়তো অনেক মানুষ বসবাস করতেও পারে, আমি যাবো গিয়ে দেখবো। আর এদিকে দেখতে পাচ্ছেন সব ঘরের ভিতরে কিন্তু ভয়ঙ্কর সাপ থাকতে পারে। দরকার নেই ভাই, আমি ঘরের ভিতরে যাব না। ওখানে একটা মাছা আছে, কুড়ি ঘর আছে, কুড়ি ঘরের তলায় গিয়ে আমি একটু বিশ্রাম নেব। বিশ্রাম নেওয়ার পর আবার আমি আমার গন্তব্যে ছুটবো। কারণ হচ্ছে কি জানেন, আমার মাথা এত পরিমাণে গরম হয়েছে, তাতে আবার মাথায় চুল নেই, সব চুল উঠে যাচ্ছে। সেই কারণে আমি একটুখানি বিশ্রাম নেব। বিশ্রাম নেওয়ার পর ভিডিও করব। ওখানে দেখছি ভরা আছে পানি, মানে হয়তো দেবে কি আমারে। হ্যাঁ, এদিক দিয়ে দেখছি ভোটটা নিয়ে যাওয়ার জন্য আপনার আছে পাওয়ার টিলার প্রবেশ করছে নদী পার করে। তাহলে কি এদিকে কোনো ঘর বাড়ি আছে সেটাও তো আমি বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, এদিকে কি কোনো ঘর বাড়ি? দুর্গা ঘরের ভিতরে আমরা প্রবেশ করছি, দেখছি ওই যে মানুষজন সব ভুট্টা ভাঙছে এই রোদ দিলে, এই চরে। আর কি একটা ভয়ঙ্কর ভাই, এই চরে কি মানুষ বসবাস করে আর হয় না? এই যে দৌলতপুরে চর কোন কোলে ভাই? জি, অনেক দূর। কয় কিলো হবে তাও? জি, আমি তো মনে করেন কালকে এসেছিলাম ট্রেনে, এসে ও কোনো আত্মীয় আছে হোটেলে ছিলাম, যে আজকে দিন মানে সেগুলো ঘুরে ঘুরে আসি। 1 লাখ ইউটিউবে। জি, আমার নাম আসমাউল অন্দাগু। আসমাউল অন্দাগু ইউটিউব আইডির নাম। এইদিকে ভাই দেখছি আমার যে একটা এসে এখানে খালি ঘর বাসি আছে নাকি খালি উপর? দৌলতপুর দৌলতপুর দৌলতপুর, জি জি জি, কুষ্টিয়া দৌলতপুরে চর ওইদিকে। কেউ কেউ বলছে কুষ্টিয়া দৌলতপুরে চলে এমনি। ওখানে একটা মুরব্বী ছিল, সে কি মানে মিথ্যা বলতে কি আল্লাহ জানে। খালি রায়টা রায়টা সম্পূর্ণ সব ইন্ডিয়ার বর্ডার এদিকে 20 কিলোমিটার দূরে আপনার কাছে ইন্ডিয়ার বর্ডার। আর এদিক দিয়ে কি আছে, পার হয়ে খালি চলে যাওয়া যাবে। ভেড়া মারা কত দূর হবে কিন্তু ভাই? এখান থেকে? আচ্ছা ভাই, তাহলে আমি আসলে এগুলো ঘুরে ঘুরে দেখি, তারপরে আমি কোথায় দৌলতপুর। একটা মুরব্বী আমারে ভুল ঠিকানা দিয়েছে, দৌলতপুরে চর নাকি এদিকে। ভাই বলছে দৌলতপুরে চর এদিকে। আরে ভুট্টা চাষ করছে এদিকে। ভাই একটা জিনিস আমি খেয়াল করলাম, সব মেয়ে মানুষ, আপনার মহিলা মানুষই কিন্তু ভুট্টা ভাঙতে এসেছে, মুনিশ এসেছে আপনার মেহেরপুর অঞ্চলের মতন, কুষ্টিয়া। আর এদিকে সব চর পড়েছে, বাদাম চাষ হচ্ছে। আর আমি এখন কিন্তু বালির উপর দিয়ে হাঁটছি, বালু মাটির উপর দিয়ে হাঁটছি। আমি এখন কোথায় আমি জানি না, আমি কোথায় আছি। আমি এটুকুনি জানি, এদিকে কুষ্টিয়া, এদিকে পাবনা। আর আমি এখন কোথায় আছি আমি জানি না, সব চর পড়ে গেছে। ওদিকে দেখছি চরের উপরে আবার আপনার কলা গাছ লাগাইছে, চর পড়েছে। কাকা এখানে দৌলতপুরের চর কোনটা? দৌলতপুরের চর? জি, দৌলতপুর থেকে বহুত দূর। কত দূর কাকা? ভেড়ামারা থানা। সেটা কোন দিকে? দৌলতপুর থানা, দৌলতপুরের চর হলো বারমাদি হয়ে যাওয়া লাগবে।
বারমাদি হওয়া যায় না ওকে। হ্যাঁ ওখানে কি হচ্ছে আপনার মানুষ বসবাস করে চরে? হ্যাঁ এখান থেকে কয় কিলো হবে তাও? এখান থেকে ধরো কিছু নাহলে 30 কিলো। 30 কিলোমিটার হ্যাঁ হেঁটে যাওয়া সম্ভব নয় তো। হাইটে যাওয়া যাবে না, হাইটে তো যাওয়া যাবে যাওয়া না। যাবে না। এখান থেকে যাওয়া লাগবে ভেড়ামারা। ভেড়ামারা। ভেড়ামারার থেকে বাস ধরতে হবে, বাসে যাইতে যায় হোসনাবাদ নামতে হবে। জি। হোসনাবাদ নামি দৌলতপুর থানা থাকলো হাতের বামে, ওটা দৌলতপুর থানার মধ্যেই, দৌলতপুর চর এলাকা যাবা। জি জি জি। ওই তো হোসনাবাদ যাবা, হোসনাবাদ থেকে চলে যাবা চরে। দৌলতপুরের চর তাহলে ওরা তো কুষ্টিয়ার ভিতরে। হ্যাঁ কুষ্টিয়া জেলা থানা দৌলতপুর। হ্যাঁ দৌলতপুর। হ্যাঁ আচ্ছা, বাড়ি কোথায় বেটা? আমার বাসা চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গা? জি। এখানে হঠাৎ দেখছি আমি এই ভিডিও বানাতে এসেছিলাম, করতে করতে ভিডিও বানাই আমি। দৌলতপুর বহুত দূর, এটা হলো ভেড়ামারা থানা কুষ্টিয়া জেলার মধ্যে। তাহলে এমনি আছে দৌলতপুর। হ্যাঁ দৌলতপুর একদম সোজা পশ্চিমে, ও একদম সোজা পশ্চিমে। হ্যাঁ। এই যে আমার এই বইটা আছে পূর্ব পশ্চিমে। ও, ও। এদিকে এই সময় কি আছে যখন আষাঢ় মাসে পানি হয় এগুলো কি পানি ভরপুর হয়ে যায়? ভরপুর পানি পায়। এটা আমার বোরিং আছে, মেশিন। এই যে আমার এই সম্পূর্ণ আপাতত আমার। আর আর এইটা কি চর বলে? এটাকে এটা গোলাপনগর চর বলে। এটা গোলাপনগরের চর। এখানে মানুষ এখন আর বসবাস করে না? এখন আর বসবাস করে না, আগে করতো খুব। আগে করতো। হ্যাঁ পরে 600-700 ঘর লোক ছিল, তখন আবার ওই দিক থেকে ভাঙতে ভাঙতে সব ভাঙি তুলি ফেলিছে, তখন সব ডাঙ্গা উঠে গেছে। গোলাপনগর চর। গোলাপনগরের নাম শুনছি, আজকে প্রথম দেখছি। এটাই গোলাপনগর চর। আমি ওই সলেমান শাহের যে মাজার বলে মাজার, সলেমান শাহের মাথার এই পিটি। ওই যে যে গাছগুলো বড় করি গাছ, এটাই তো। ওই যে মাথার। এই যে বড় করি গাছ, হ্যাঁ, বুঝতে দেখার মতন জায়গা না ওইটা। সব বাংলাদেশের মধ্যে নাম করা চুয়াডাঙ্গা, মেহেরপুরের লোক সব আসে। সবাই আসে। দামুরহুদা, আমি আপনার টুকটুকি। জি ডুগডুগি গেছেন আপনি? আমার আমার বাসা দর্শনাতে। দর্শনা। হ্যাঁ দর্শনা থেকে আমার বাসা একেবারে মনে করেন একদম কাটাতারের সাথে ফুলবাড়ি বর্ডার। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর তো মনে করেন একটা জেলা ছিল। হ্যাঁ, তারপর- কি হয়েছে আপনার হাতে বড় হয়ে যাওয়ার কারণে 3টা জেলা ভাগ হয়ে গেছে। এখন বড় হয়তো মানে তোমার এই যে কুষ্টিয়ায় ছিল আগে, কুষ্টিয়া ভেঙে এখন চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা হয়েছে, হ্যাঁ। তারপরে আচ্ছা, মেহেরপুর, ভেঙে হয়তো হ্যাঁ, ঝিনাইদহ। ঝিনাইদহ হয়েছে। হ্যাঁ তাছাড়া কুষ্টিয়া, ঝিনাইদহ সব তো বড় বড় আছে আপনার জেলা ছিল। বাংলাদেশের মধ্যে বড় জেলা ছিল তো কুষ্টিয়া। কুষ্টিয়া জেলা খুব বড়। আচ্ছা, এই যে চরের ভেতরে যখন মানুষ বসবাস করতো, যেমন এদের তো কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না। কারেন্টের ব্যবস্থা ছিল। সবাই মনে করেন হারিকেন, নম্বর, হ্যাঁ ওই সূর্য বিদ্যুৎ। সৌর বিদ্যুৎ এইভাবে চলছে। অনেক কষ্ট করে মানে চরে মানুষ বসবাস খুব কষ্ট করেছে। আমাদের বাড়ি ডাঙ্গায় টাকাতে ছিল, আমাদের করে। শহরে আছে। আপনাদের চরে এখন লাগে না। না, ওগুলো তো মনে করেন এই যে বট গাছটার নিচে যে বাড়ি, বিল্ডিং, ওই বাড়ি আছে। কুষ্টিয়াটা অনেক উন্নত মানে কুষ্টিয়া। ওই ভুট্টের আইলের থেকে আর ওই ভুট্টের আইল পর্যন্ত দিয়ে সব এগুলো সব আপনার। একদম এই সব আগা করা। এই যে ভুট্টের মাথায় থেকে এদিকে যা আছে সব। তো এগুলো আপনাকে কি খাজনা দিতে হয়? হ্যাঁ এইগুলো রেকর্ড শুনুন। এগুলো সম্পর্কে কিন্তু পদ্মার পানির সময় কিন্তু আবার আছে অন্য রকম। এগুলো তো আগে পদ্মা নদীর ভেতরে ছিল না। আদালত ছিল না কোনো সময়, এর মধ্যে বাড়ি ঘর ছিল। বাড়ি ঘর ছিল। বাড়ি ঘর ছিল। বাজারের মাঠ বলে ওই যে ওটা ছিল বাজার, ওইটা বাজারের মাঠ। বাজার ছিল। রেলের মাঠ বলে এই যে আগে যে কয়লার ইঞ্জিনে, তুমি তো জানো, আমরা দেখছি। আমার শুনেছি, নাম শুনেছি। শুনেছো? কয়লার ইঞ্জিনে পানি নিত তখন এই যে রেলের মাঠ, এটা ওই পর্যন্ত রেল লাইন নিছে। এই মাঠটা তো অনেক বড় মাঠ তাহলে। বিশাল। বিশাল এলাকা। বিশাল মাঠ। ওই তুমি এখন থেকে হাঁটলে তুমি সারা দিন হাঁটো ওই মাঠে কিছু করতে। আমি ওখানে এক ছোট ভাই বলতে এদিকে নাকি আছে 20-25 কিলোমিটার তফাৎ নাকি আছে বর্ডার, Border। ইন্ডিয়া বর্ডার। না মেলার বর্ডার। ইন্ডিয়ান বর্ডারের সাথে আমার নিজস্ব বাড়ি আছে। আর এগুলো সব কি চিনাবাদাম? সিনেমা বৃষ্টি হওয়ার আগে চিনাবাদাম উঠে পড়বে তাই তো? এই তো আর 15 দিন। আর 15 দিন। আমার 20 বিঘা 25 বিঘা জমি বাজার থাকে। আমি ওই চরগুলো ঘুরছি, ওই চরগুলো সব মনে করেন সব বাদাম, একটা ভুঁই মনে করেন মিস এই নেই। মাঠ সবই বাদাম হইতো। বাদাম এই 3 বছর পর পর বাদামে মার খেয়েছে খুব। বাদাম মানে খরানিতে নষ্ট হয়ে হয়তো করে দেবে। কিন্তু ওই কারণে এই বছর বাদাম কম লাগাইছে। এই সব গম ছিল। এই বাদামে তো আপনাদের টাকা দিতে হয় প্রতিনিয়ত। হ্যাঁ গম ছিল, গম কাইটে এই যে 3 টিল বলছি। মাদারে যাও নাই তুমি? না মাদারে এখনো যাই নাই, মাদারে যাবো। মাদারে যাও, দেখার মতন টাকা ভিডিও করলে। করতে দেবে ভিডিও। হ্যাঁ এই ভেতরে এইখান থেকে পার করে আছে, তাহলে চলে যাওয়া যাবে। এই যে এখানে নৌকা আছে। নৌকা আছে। হ্যাঁ এই যে এই রাস্তা দিয়ে ধরে যাই নিচে। ও আচ্ছা কাকা, খালি থাকে না কাকা। আচ্ছা, পদ্মা নদীর চরটা পুরো ঘুরে দেখছি ভাই। আমাকে যদি 7 দিন সময় দেওয়া হয়, এই পদ্মা নদীর চরটা আমি ঘুরে শেষ করতে পারবো না। এত পরিমাণের বড় পদ্মা নদীর চর। আমি আপাতত সকাল থেকে ঘুরছি নিম্ন 20 কিলোমিটার। আমি দৌড়েছি আর হেঁটেছি। 20 কিলোমিটার ঘুরেও আমি শেষ করতে পারিনি, এর কোনো মুড়ো শেষ করতে পারিনি। আর ওই পিঠে যে চরটা পড়েছে, বালুর চর, সেই চরটা অরিজিনাল পদ্মা নদী। আর এই পদ্মা নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্মা নদীর শাখা। শাখা হওয়ার কারণে আপনাকে মনে করেন নেমে আপনাকে আসতে হবে। আমি কেন তো পদ্মা নদী পার হয়ে ওই পিঠ দিয়ে কেন তো
পদ্মা নদী পার হয়েছিলাম ওই সালোর ওখান দিয়ে। আর কোথায় এখন আমি অবস্থান করছি তো আপনারা হিসাব করে দেখেন ভাই। এগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সব মাছ ধরার জন্য এই পদ্মা নদীতে ফেলা হয়ে থাকে। সব কিন্তু মাছ ধরার জন্য আপনার ভাই আমি 20 কিলোমিটার হাঁটার পর ভাই আমার শরীর পুরো টায়ার্ড। আমি যে 1 ফুটা পা ফেলবো সে পা ফেলার ক্ষমতা আমার আর হচ্ছে না। এত পরিমাণের এত পরিমাণের কষ্ট হয়ে যাচ্ছে ভাই আমার হাঁটতে এই পদ্মা নদীতে। আবারও আমার সেই ভয়ঙ্কর পদ্মা নদীর চরের উপরে উঠতে হয়েছে। এদিকে কিন্তু সব আপনার বাদাম চাষ, আপনার রোল চাষ হয়েছে, আপনার ধনচে গাছ হয়েছে। সব ধনচে দিয়ে কিন্তু অঞ্চলের মানুষ মাছ ধরে। আর দেখতে পাচ্ছেন ভাইরা আপুরা কিন্তু কাজ করে পদ্মা নদীর চর থেকে কাজ করে তারা বাড়িতে চলে যাচ্ছে। এসব এমন ভাবে কিন্তু সব গাছটা আপনার হয়েছে এই পদ্মা নদীর চরে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সেই কি গাছ বলে, ঘঞ্চে গাছ না কি গাছ বলে না, ঠিক সেই গাছ। আর আমাকে এখন যেতে হবে পদ্মা পাড়ি দিয়ে নাকি এদিকে সব বাদাম চাষ হয়েছে আর ওদিকে সব ভুট্টা চাষ। ওদিকে একটু বেশি ডেঙ্গা উঁচু উঁচু জায়গা, সেই জন্য ওদিকে আপনার ভুট্টা হয়েছে আর এদিকে ডুব জমি তো সেই জন্য আপনার বাদাম চাষ করছে। ওখানে আমার একটা ভাই বাদাম তুলে দিয়েছিল, বললো, ভাই বাদামটা খান অনেক ভালো লাগবে। বাদাম খেয়েছিলাম, জাস্ট বালি তো সেই কারণে আমি বাদাম করা সম্পূর্ণ খাতি পাইনি, ওখানে রেখে চলে এসেছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটা কুড়ে, ওই কুড়ের ওখান দিয়েই আমি যাব। আমি হারাই ফেলছি ভাই, পথ হারাই ফেলছি। কোন দিক দিয়ে এসেছিলাম সেটা আমি আর মনে করতে পারছি না, আমি পথ হারিয়ে ফেলছি। এখানে 2টা কুড়ি, ও একটা কুড়ি দেখা যায়, আরে একটা কুড়ি, এই কুড়িটা না, আমি জাস্ট ওই কুড়িটা দেখে যাবো। ওই কুড়িটা বসার মতন পরিস্থিতি আছে, আর এই কুড়িতে কোনো বসার মতন পরিস্থিতি নেই, সেই জন্য আমি ওই কুড়িতে যাবো। কোন দিক দিয়ে যাবো এটাই ভাই আমার মাথায় কাজ করছে না। এই চট দিয়ে গেলে ওই চরে উঠবো, আর এই চট দিয়ে গেলে ওই চরে উঠবো, সো জানি না কখন যাবো। এদিক দিয়ে কপালে যা আছে তাই হবে। যদি কপালে কি আমার মৃত্যু লেখা থাকে, মৃত্যু আমার নিশ্চিত হবে। আর যদি আমি মৃত্যু না হয় তাহলে আমি ঠিক ইনশাল্লাহ বাড়িতে পৌঁছে যেতে পারবো। আমি চাই না আমার মতন কেউ এমন দুর্গম চরে এসে একলা একলা ঘুরে বেড়াক। জাস্ট আমি এসেছি, আপনাদের আর আসার দরকার নেই। এমন দুর্গম চরে একলা একলা ভ্রমণ করা খুব রিস্কের ভাই, একলা একলা ভ্রমণ করা। কেউ কিন্তু নেই, হয়তো আমার বাসা চুয়াডাঙ্গাতে বলে বা আমার বুকে সাহস আছে বলে আমি কিন্তু একলা একলা ঘুরে বেড়াতে পারছি। জাস্ট একটু যাদের হাত দুর্বল তারা কিন্তু ওই পদ্মা নদীর ধারে যদি গিয়ে আপনারা বালুর উপরে একলা একলা ঘুরে ঘুরে বেড়ান তাহলে কিন্তু আপনারা হয়তো হার্ট অ্যাটাক করবেন বা আপনাদের মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হবে। ভাই আস্তে আস্তে আমি পদ্মা নদী যখন পাড়ি দিই হার্ডিং ব্রিজ হয়ে ওখানে আস্তে আস্তে 2টা মেয়ে দেখছি। জাস্ট আমি এখানে ঘুরছি, ঘোরার পর আর তাদের আমি দেখতে পাইনি। জানি না আমার মনের ভিতরে মানে দেখার ভুল হয়েছে কি তারা কমে হারিয়ে গেছে, এটা আমি বলতে পারছি না। আমার খাতে কিন্তু একটা ভাই ছিল, ভাইও বলছে হ্যাঁ ওখানে তো ছিল, কমে পানে চলে গেছে। ওইটা কিন্তু আপনাদের সাথে হলে কিন্তু আপনারা অনেকেই ভয় পাইতেন। তো আমার সাথে আমার মা বাপের দোয়া আছে, আল্লাহর রহমত আছে, সেই জন্য কিন্তু আমি এমন দুর্গম চরে একলা একলা ঘুরে বেড়াতে পারছি। আমার মা বাপের দোয়া আল্লাহর রহমত যদি না থাকতো তাহলে কিন্তু কখনোই কিন্তু আমি এই দুর্গম চরে একলা একলা ঘুরে বেড়ানোর সাহস হতো না।
আপনাদের সাথে বলছিলাম না যে অরিজিনাল পদ্মা কোনটা। অরিজিনাল পদ্মা কিন্তু আপনার এই যে অরিজিনাল পদ্মা, এইটাই হচ্ছে অরিজিনাল পদ্মা। আর এই যে দেখতে পাচ্ছেন ওখান দিয়ে একটা শাখা চলে গেছে, ওটা কিন্তু ভাঙনে আপনার পদ্মা হয়েছে। আর এটা কিন্তু আমি এখন যে চরে দাঁড়িয়ে আছি, এই চরটা কিন্তু অরিজিনাল পদ্মার ভেতরে ছিল না, ভাঙতে ভাঙতে এই যে এই পদ্মা নদী তৈরি হয়েছে। এখানে কিন্তু আগে মানুষ বসবাস করতো। এক আঙ্কেল আমার সাথে পরিচয় দিল, বলতে এখানে আগে মানুষ বসবাস করতো, পদ্মার চরে ভাঙনের পর তারা এখানে আর বসবাস করতে পারছে না। আমি যে একটু হাঁটবো, সে হাঁটার শক্তিটা আমি হারিয়ে ফেলছি। 20 কিলোমিটার এই বালির ভেতরে হাঁটছি, পদ্মা নদীর ঘুরছি। তারপরে একটা মানুষ বলেন সকাল থেকে না খাওয়া অবস্থায় সে কেমন করে হাঁটতে পারে? হয়তো আমার রক্তের তেজ আছে, সেই জন্য এখন আমি ঘুরে ঘুরে বেড়াতে পারছি। আমার সাথে যদি 45 বছর কি 50 বছরের একটা মানুষ থাকতো, সেখান তো হয়তো এমনভাবে হাঁটতে পারতো না। তো আমি এখন পদ্মা নদীর অনেকটা চরের কাছে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন একটা খামার মতন পদ্মা নদীর চারের পাশে কিন্তু, আর এখানে একটা খামার আছে। এই খামারে কিন্তু মহিষের খাবার দেয় এবং আত্মীয় এই কুড়ির ভেতরে থাকে। আর এখানে কিন্তু মহিষ বান্ধা থাকে। আমি এখন ঠিক সেই কুড়েতে চলে এসেছি। জানি না কুড়িতে কেউ আছে কিনা, নাই তো কুড়িতে কুড়িতে কোনো ব্যক্তি শুয়ে নাই। জানি না, এখানে বালতি আছে, এখানে আপনার পানির বোতল আছে, সব কিছুই আছে শুয়ে থাকার জন্য, রাত্রি যাপন করার জন্য। জাস্ট আমি কি করবো এখানে এখন ভাবতে পারছি না, একলা আছি দুর্গম চরে। বাট এখানে একটু রেস্ট নিয়ে আমি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আমি আবার আমার গন্তব্যে পদ্মা নদী পাড়ি দেওয়ার জন্য ছুটে চলবো। এখন আমি খাওয়া দাওয়া শেষ করে পুরীকে বিদায় জানিয়ে আমি আমার গন্তব্যে আবার ছুটে চলছি। জানেন ভাই, আমি সেই সকালবেলা আসছি এখানে, এখন 3টে বেজে গেছে, আমার খাওয়া নেই দাওয়া নেই। জাস্ট আমি এখানে 3টে বিস্কুট খাইছি। একটা কথা কি জানেন, আমি যখন সকালবেলা এসেছিলাম সেখানে কিন্তু এই পদ্মা নদীতে ঠিক তেমন বাতাস বসছিল না, এখন কিন্তু অনেক পরিমাণের বাতাস বসছে। আপনারা যখন এই পদ্মা চরে বেড়াতে আসবেন, একলা কেউ এই পদ্মা চরে বেড়াতে আসবেন না। কারণ হচ্ছে এই পদ্মার চর কিন্তু অনেক ভয়ঙ্কর পদ্মার চর। হয়তো আমি একলা বেড়াতে এসেছি আবেগের বসে বা ভিডিও বানানোর জন্য, সেই কারণে হয়তো আমার কিছু মনে হচ্ছে না। সেই জন্য আমি আপনাদের বলছি, আপনারা যখনই আসবেন আপাতত নিম্ন 4 থেকে 5 জন এই পদ্মা নদীর চরে ভিডিও বানাতে আসবেন বা ঘুরতে আসবেন। তাহলে কেন জানেন, একটা কোনো বিপদ হলে মনে করেন আপনাকে উদ্ধার করার মানুষ থাকবে। আমার যদি এখন কোনো বিপদ হয়, আমার কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই, 2-5 কিলোমিটার তফাতে কোনো মানুষ নেই। ওখানে কুষ্টিয়া থেকে নদী পার করে কিন্তু তারপরে আমাকে বাঁচাতে আসতে হবে, তাছাড়া কিন্তু আমাকে কেউ বাঁচাতে আসতে পারবে না। তাই বলি, আপনারা যখন আসবেন অবশ্যই 2-5 জনা মিলে এই পদ্মা চরে আপনারা বেড়াতে আসবেন। এখন আমি এখান দিয়ে নামবো, এখান দিয়ে নেবেই আমি চলে যাব। চরের দ্বীপ থেকে নেমে আমি নদী পার হওয়ার জন্য অলরেডি প্রস্তুত। দেখতে পাচ্ছেন একদম সোজা সাপটা রাস্তা, এই রাস্তায় হয়তো কোনো পানি নেই, সেই জন্য আমি সোজা চলে যেতে পারবো। আর যদি পানি থাকে তাহলে আমার পায়ের জুতা খুলতে হবে, জুতা খুলে তারপরে আমাকে ওই পিঠে প্রবেশ করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন, কোন জেলায় থেকে দেখছেন, অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নেক্সট কোন জেলাতে আপনারা ভিডিও দেখতে চান সেটাও আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।